কেমন মানে কেমন হলো সেই প্রশ্নটিকে বিশ্লেষণের মধ্যে না যেয়ে একটু শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই, খুব সুনির্দিষ্ট বা এক কথায় প্রকাশ যদি আপনাকে জানতে চাই, আপনার কাছে সবচেয়ে বড় চমক ইতিবাচক অর্থে মন্ত্রিসভায় আপনি কাকে দেখলেন, নেতিবাচক অর্থেও কেউ আছে কিনা, সবচেয়ে বড় চমক? ইতিবাচক নেতিবাচক নাই, কিন্তু চমক হয়েছেন খলিলুর রহমান সাহেব। হুম। কেননা খলিলুর রহমান সাহেবের ব্যাপারে বিএনপি একবার আপত্তি জানিয়েছিল, আমার মনে আছে। হুম। এবং তার বিষয়ে বক্তৃতাও দিয়েছিলেন অনেক নেতা, বলেছিলেন যে ওনাকে কেন আনা হয়েছে বা কি, কিন্তু এইবার তাকে একেবারে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টেকনোক্র্যাট কোটায়। তো এখন অনেক সমালোচনা শুরু হয়েছে, এনসিপি এবং অন্যান্যরা সমালোচনা করছেন যে যখন আহ, নির্বাচন হয়েছে তখন তো আহ হুম। উপদেষ্টাদের পদত্যাগ করতে হয়েছে। যেমন নাহিদ পদত্যাগ আগেই করেছেন কারণ তিনি দল করেছেন, আর এদিকে পক্ষপাত আছে এই কারণে আহ বা থাকতে পারে এই কারণে আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে হয়েছে, কারণ তাদের এনসিপি ইলেকশন করছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে যদি টেকনোক্র্যাট কোটায় খলিল সাহেবের নিয়োগ হয়, তাহলে খলিল সাহেব যদি বিএনপির আপন লোক হয়ে থাকেন, তাহলে খলিল সাহেব একদম প্রধান উপদেষ্টার পাশে বসে নির্বাচনের আহ, কাজটা করেছেন। তো তাদের কথা হচ্ছে যে এটা তাহলে কেন হলো, এটা তাহলে লেভেল হয় নাই আর কি, এটা তারা সমালোচনা করছেন। এবং এক ধরনের রসিকতা করছেন কেউ কেউ যে খলিল সাহেব ছিলেন বিএনপির গুপ্ত উপদেষ্টা। তো এটা হচ্ছে, এবার আমার কাছে এটা নিয়ে কোনো কিছু মনে হয় না, এই কারণে যে মন্ত্রিসভা নিয়ে না আমি কখনোই মাথা ঘামাতে চাই না। কারণ দল গিয়েছে ক্ষমতায়, তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে। এখন মন্ত্রিসভা ভালো করা খারাপ করা এই সবই হচ্ছে তাদের দায়িত্ব। মন্ত্রিসভার ফলাফল দেখে যখন আমরা বুঝবো যে এই মন্ত্রিসভা পারছে অথবা পারছে না, তখন আমরা আলোচনা সমালোচনা করব। তাই দল গঠন নিয়ে সমালোচনা না করে দলের কাজ শুরু হলেই আমরা টের পাবো যে কার সিলেকশন কেমন হয়েছে। কিন্তু দল এই জন্য গঠনটা আমি কেন হলো বা কাকে কোন বিবেচনায় দেয়া হলো সেটিও তো আমরা একটু বুঝতেই চাইতে পারি নাকি? যেমন ধরেন আপনি বলছিলেন, হ্যাঁ, বিবেচনাটা কি হয়েছে সমালোচনার আমি জায়গাটা আমি জানি একটু না। প্রশ্নটা করি এখানে এই কারণে যে সালাউদ্দিন আহমেদ তিনি তখন সংস্কার কমিশনের মানে রেগুলার যেতেন এবং তিনি তখন বলেছেন, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, তিনি বলছেন যে আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবেন, কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি। আচ্ছা, তারপরে আরও অনেক কথা আছে, আমি সালাউদ্দিন আহমেদকে কোট করছিলাম। এখন কোন আক্কেলে আসলে ডক্টর মানে মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করেছেন যে কোন আক্কেলে আপনি তাকে নিরাপত্তা উপদেষ্টা করলেন, কোন আক্কেলে বিএনপি পররাষ্ট্র মন্ত্রী বানালো, সেটা আমরা বুঝতে চাইতে পারি নাকি তা পারি না? আমরা অবশ্যই জানতে চাইতে পারি, সাধারণ মানুষ তো জানতে চাইবে। কিন্তু কোন আক্কেলে পররাষ্ট্র উপদেষ্টা আর কোন আক্কেলে নিরাপত্তা উপদেষ্টা, দুইটার মধ্যে একটু তফাৎ আছে। হয়তো বিদেশি বলে উনি পররাষ্ট্র উপদেষ্টা হতে পেরেছেন যে বাংলাদেশের সব ভিসা বন্ধ হয়ে গেলে ওনার ভিসা বন্ধ হবে না, হুম। কারণ উনি তো আর বাংলাদেশের নাগরিক না, উনি দ্বৈত নাগরিক। হুম। কিন্তু হতে দ্বৈত পারে। নাগরিকদের তো হওয়াতেও বাধা আছে, তাই না? মন্ত্রী হয়ে গেলেন, এর তো বাধা আছে। না, আওয়ামী লীগের বাধাটা তুলে নিয়েছিল মোমেন সাহেব এবং আরো কয়েকজনের বেলা যখন প্রশ্ন উঠেছিল আওয়ামী লীগ তখন এই বাধাটাকে না, ডক্টর মোমেন তো তিনি মানে তার কিভাবে যেন এটাকে আমেরিকান মিনিমাইজ নাগরিকত্ব করেছিল। প্রত্যাহার করে এসেছিলেন। হয়তো উনিও করবেন না, প্রত্যাহার করেন না, উনি সম্ভবত পাসপোর্টটা ফেরত দিয়েছিলেন। উনি এখন আমেরিকার নাগরিক, নাগরিকত্ব খুব সম্ভবত প্রত্যাহার করেন না এমনি। আমার একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন তিনি নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, আমি অবশ্য আওয়ামী লীগের খুঁজে কোনো দেখি কথা নাই তো। আমার বিশ্বাস হয় না। হ্যাঁ। আওয়ামী লীগের কোনো কথা আমার বিশ্বাস হয় না, বুঝলেন। আচ্ছা, এদের ইনাদের যদি এখন এখন আমাদের প্রতি বিএনপির কথা কি দায়বদ্ধতা বিশ্বাস থাকতো, হয়? শোনেন বিএনপির কথা কি শারমিন, বিশ্বাস হয়? না শারমিন, আমি আপনাকে বলি না, বিএনপি তো মাত্র ক্ষমতায় গিয়েছে, এখন কথা আমরা বুঝবো কোন কথা দিলে কোন কথা রাখছে। কিন্তু আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, যত দিন গিয়েছে তত মিথ্যাবাদী হয়ে উঠেছিল। এমনি এমনি কারো পতন হয় না। ব্রাজিল যে 8টা গোল খায় এমনি এমনি খায় না, কিন্তু খেলতে পারে না তাই খায়, এবং ধীরে ধীরে পতন হয়েছে তাই খেয়েছে। জার্মানির কাছে 8 গোল খেয়েছিল। তো ওইরকম আওয়ামী লীগের যেই দশা হয়েছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ একেবারে একটা নিম্নমানের দলে পরিণত হয়েছিল। এটা তো অস্বীকার করা যাবে না, কেউ অস্বীকার করতে পারে না। ফলে এদের কোনো কথা আমার বিশ্বাস হয় না। আচ্ছা, যেমন আপনি এই ভদ্রলোক শোনেন পালিয়ে গিয়েছেন, এই মোমেন, কিন্তু অন্যদের পরে গিয়েছেন। উনি এখানে কার কার জামাই আদরে ছিলেন, তার মানে এই সরকারের সঙ্গে তার ভালো সম্পর্ক। তা না হলে উনি পালিয়েছেন কিভাবে? লামিয়া তাই না? মোর্শেদ তার এবং সম্পর্কে আত্মীয় হয়, সেটা আমরা দেখেছি, তিনি ডক্টর ইউনূসের খুব ঘনিষ্ঠ। তো উনি উনি তার মানে ব্যবহার করেছেন সম্পর্কে, আত্মীয়তাকে ব্যবহার করেছেন। তো এই আত্মীয়তা শুধু ওনার নিজের জন্য ব্যবহার করেছেন, আর কারোর জন্য করেন নাই। এইসব লোক অত্যন্ত স্বার্থপর এবং বেইমান কিসিমের, এইসব লোককে আমার একদম পছন্দ হয় না।
আচ্ছা, আমি প্রশ্ন করছিলাম এখন আসলে আওয়ামী লীগ অনেকটাই যখন কতটা মন্ত্রী ছিল প্রাসঙ্গিক। তখন মাথায় চুল দিয়ে, হ্যাঁ। যখন মন্ত্রী ছিল তখন মাথায় চুল দিয়ে ঘুরতো, এখন মন্ত্রী নাই, এখন দাড়ি নিয়ে ঘুরে। মানে এইসব লোককে আসলে আমার পছন্দ হয় না, সরি টু সে। আচ্ছা, এখন নতুন সরকার আসছে, তাদের নিয়ে আলোচনা, তাদের আসলে কতটা পছন্দ এগুলাকে হয়? নিয়ে যদি আওয়ামী লীগ ফিরতে আসে, হ্যাঁ। বুঝলেন, এগুলাকে নিয়ে ফিরতে আসলে ওই মানে এয়ারপোর্টেই ধরা খাবেন, এয়ারপোর্টে মাইর শুরু হবে। আচ্ছা, আচ্ছা, এয়ারপোর্টে আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, তাই শুরু হবে। নতুন আওয়ামী সরকার। লীগের সমর্থকরা, আমি আপনাকে হ্যাঁ। একটা জিনিস বলি, আওয়ামী লীগের সমর্থকরা তাদেরকে প্রহার করবে, কারণ এত সমর্থককে ফেলে রেখে তারা সব পালিয়ে গেছে। সমর্থকরা এখানে জেল খাটে। এক সমর্থকের বউ বাচ্চা আত্মহত্যা করলো, আর উনি এখান থেকে যাওয়ার সময় পরামর্শ দিয়েছিলেন ম্যান্ডেলা করতে। আপনি ম্যান্ডেলা হন।